ভারত পাকিস্তানে কোনো যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে নিজেদের নিরাপত্তা রক্ষায় সব ধরনের প্রস্তুতি আছে বলে জানালেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি বলেন, দুই দেশের যুদ্ধ পরিস্থিতি সরকারের নজরে আছে। এদিকে রাখাইনে ত্রাণ তৎপরতা চালাতে মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানালেন রিজওয়ানা। এছাড়া নির্বাচন নিয়ে কোনো চাপ নেই জানিয়ে তিনি বলেন, দলগুলো চাইলে নির্বাচনের সময় এগোতেও পারে। শারমিন নীরার রিপোর্ট। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে যুদ্ধ পরিস্থিতিতে জড়ালো ভারত পাকিস্তান। দুই দেশের হামলার মাত্রা বাড়লে বা এই যুদ্ধ সর্বাত্মক রূপ নিলে প্রতিবেশী বাংলাদেশে কী প্রভাব তৈরি হবে এমন প্রশ্ন মানুষের মনে। যুদ্ধের প্রাথমিক প্রভাব হিসেবে আপাতত বাংলাদেশে আসা বিভিন্ন আন্তর্জাতিক বিমানের গতিপথ বদলে যাচ্ছে, আর পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখছে সরকার। ভারতের আকাশসীমা ব্যবহার করে আপনার বিমান চলে, সেগুলো আমাদের জন্য একটা কনসার্নের জায়গা। কিন্তু আমরা অবশ্যই আশা করব যে যুদ্ধ হবে না। আমরা অবশ্যই আশা করব যে উত্তেজনা প্রশমিত হবে। আমরা অবশ্যই আশা করব যে সকলের মধ্যেই শান্তি এবং শুভবুদ্ধির প্রাধান্য পাবে। কিন্তু আমাদের যেটুকুন প্রস্তুতি, যেটা আমরা বললাম যে উই আর ওয়াচফুল, আমরা দেখছি পরিস্থিতি কোন দিকে যায়। আমরা মনে প্রাণে আশা করি যে আমাদের প্রতিবেশী দেশ যুদ্ধে জড়াবে না। আলোচিত আরেক প্রসঙ্গ মিয়ানমারের করিডোর। রাখাইনের মানবিক সহযোগিতা ও ত্রাণের তৎপরতা চালাতে একটি করিডোর চেয়েছে জাতিসংঘ। এই করিডোর নিয়ে জনমনে নানা প্রশ্ন। একটা প্রস্তাবনা আছে যে মায়ানমারে যদি দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশের মধ্য থেকে একটা করিডোর ব্যবহার করতে পারবে কিনা, এটা একটা প্রস্তাবনা। এখন এই প্রস্তাবনাও যে ডেফিনিট কোনো প্রস্তাব আমাদের কাছে লিখিত আকারে দেওয়া হয়েছে তা না। ফলে এটার ব্যাপারে সরকার অবস্থান স্পষ্ট করেছে যে এরকম কোনো সিদ্ধান্ত আসলে গ্রহণ করা হয়নি। নিত্যপণ্যের বাজারে নিয়ন্ত্রণের সাফল্য ছিল সরকারের। কোরবানির ঈদের চামড়ার ন্যায্য দাম ঠিক রাখা সরকারের পরবর্তী লক্ষ্য। গেল 9 মাসে মন্ত্রণালয়গুলো এরই মধ্যে যার যার লক্ষ্য ঠিক করে নিয়েছে বলে মনে করেন সৈয়দা রিজওয়ানা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, চামড়ার দামের ক্ষেত্রে সরকার কিছু একটা করতে উদ্যোগী হয়, কারণ এই বিষয়গুলো আসলে জনমানুষকে ছুঁয়ে যায়। আরেকটা বড় বিষয় হচ্ছে যে একটা প্রচন্ড বিপর্যস্ত বিদ্যুৎ খাত আমরা হাতে পেয়েছিলাম। প্রশ্নের জবাবে জানান, নির্বাচন নিয়ে চাপে নেই সরকার, বরং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমরা নির্বাচন করতে যেহেতু বদ্ধপরিকর, সুতরাং আমাদের বাড়তি চাপের কোনো বিষয় আমি মনে করি না। তবে রাজনৈতিক দলগুলো হয়তো সময়ের ক্ষেত্রে এক ধরনের কথা বলতে পারে। নির্বাচন সংস্কার, বিচার কার্যক্রম নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। শারমিন নীরা, ৭১, ঢাকা। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে ট্রাম্প বলেন, দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে তার। চলমান উত্তেজনা নিরসনে প্রয়োজনে সহায়তা করার ইচ্ছা আছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে, অন্তত এখন তারা থামবে বলে আশা করছি। উভয় দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমি চাই এই সংঘাত বন্ধ হোক। আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই করব। ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের জেরে প্রায় 550টি নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট রাডার তথ্য বলছে, পাকিস্তানে মোট নির্ধারিত বাণিজ্যিক ফ্লাইটের 135টি এবং ভারতে 417টি ফ্লাইট বাতিল হয়েছে। বুধবার আকাশসীমা আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়ায় বেশ কয়েকটি উপসাগরীয় এয়ারলাইন্স দেশটির ফ্লাইট স্থগিত করেছে। এর মধ্যে রয়েছে এমিরেটস, ইতিহাদ এবং কাতার এয়ারওয়েজ। এমিরেটস জানিয়েছে তারা এদিন দুবাই থেকে শিয়ালকোট, লাহোর, ইসলামাবাদ ও পেশোয়ারের ফ্লাইট বাতিল করেছে। এসব ফ্লাইটের যাত্রীদের বিমানবন্দরে না আসার অনুরোধ করা হয়েছে। তবে করাচিগামী ফ্লাইট চালু থাকবে। এদিকে ভারতের এয়ারলাইন্সগুলো উত্তরাঞ্চলের কিছু রুটের সতর্কতা জারি করেছে। স্পাইসজেট বলছে, বর্তমান পরিস্থিতির কারণে ধর্মশালা, লে, জম্মু, শ্রীনগর এবং অমৃতসর বিমানবন্দর বন্ধ রয়েছে। এছাড়া ইউরোপগামী ও ইউরোপ ফেরত অনেক আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে। এরই মধ্যে 2 ডজনের বেশি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। অটোমেশনের জন্য এবার বিশ্ব ব্যাংকের সহযোগিতায় 1000 কোটি টাকার প্রকল্প নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। 5 বছর মেয়াদী এ প্রকল্পের উদ্দেশ্য
কর অফিসে করদাতাদের সশরীরে যোগাযোগ বন্ধ করা। তবে প্রকল্প বাস্তবায়নে অতীত ব্যর্থতা থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রুহুল আমিনের রিপোর্ট। প্রযুক্তির আধুনিকায়নে গত 2 দশকে বিভিন্ন প্রকল্পে প্রায় 1000 কোটি টাকা খরচ করেছে এনবিআর। সেসব প্রকল্পের কোনোটি পুরোপুরি ব্যর্থ হয়েছে, আবার কোনোটির পুরো সুফল মেলেনি। এতে একদিকে যেমন করদাতার হয়রানি বন্ধ হয়নি, অন্যদিকে ঠেকানো যাচ্ছে না কর ফাঁকিও। এমন প্রেক্ষিতে আসছে আরেকটি প্রকল্প স্ট্রেনথেনিং ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন নামে। এই উদ্যোগের সিংহভাগ ব্যয় ঋণ হিসেবে দেবে বিশ্বব্যাংক। কর্মকর্তারা জানান, ভ্যাট, কাস্টমস ও আয়কর এই 3 বিভাগের মধ্যে সংযোগ স্থাপন করা এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। করদাতা যেন প্রয়োজনীয় সেবা ঘরে বসেই পান, তাও নিশ্চিত করা হবে। এছাড়া এনবিআর এর সক্ষমতা ও দক্ষতা বাড়ানো অন্যতম উদ্দেশ্য। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিশ্বব্যাংকের সহায়তা যেগুলো প্রকল্প নেওয়া হয়, সেই প্রকল্পগুলো বিদেশি কোনো প্রতিষ্ঠানই বেশিরভাগ, এটা যদিও ওই যে টেন্ডার প্রসেসের মধ্যে আসে, তারাই এটাতে যোগ্য হয়ে কাজটা করেন। এক্সিস্টিং যে আমাদের তথ্য প্রযুক্তির যে টিম আছে, সেই সিস্টেম অ্যানালিস্ট এবং এদেরকে এইটা ডিজাইন এবং এটার ইমপ্লিমেন্টেশন পর্যায়ে এদেরকে অবশ্যই সম্পৃক্ত করা উচিত। বিদেশি সংস্থার ঋণ নিলে আসে বিদেশি ঠিকাদারের প্রশ্ন। এনবিআর এর ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে বিদেশি কোম্পানির অভিজ্ঞতা মোটেও সুখকর নয়। ভিয়েতনামের একটি প্রতিষ্ঠানকে আয়কর খাতে উন্নয়নের একটি প্রকল্প দিয়ে কোনো ফল মেলেনি। ভ্যাটের একটি প্রকল্প মাঝপথে ফেলে যায় কোম্পানিটি। একটা অটোমেশনের সাথে আসলে একটা দেশের মানুষের সোশিও ইকোনমিক কালচারাল বিহেভিয়ার আছে, পাশাপাশি হচ্ছে বিজনেস যে ডোমেইন আছে। মানে যখন বিদেশি কোম্পানিগুলো এই কাজগুলো পায়, মানে ওরা কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো সফলতার গল্প লিখতে পারেনি। অথচ আপনি ট্যাক্সেশনে ইটিআইএন, ই রিটার্নের কথা যদি বলেন, মানে ছোটোখাটো যে অটোমেশনগুলো হয়েছে, এই গল্পগুলো কিন্তু আসলে আমাদের দেশি কোম্পানিরই এই যে সফলতাগুলো আছে। এদিকে এনবিআর এর এমন প্রকল্প নেওয়ার আলোচনায় উদ্বেগ জানিয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে নতুন প্রকল্প নেয়ার আগে অতীতের ব্যর্থতা মূল্যায়নের দাবি জানিয়েছে সংস্থাটি। তবে এনবিআর কর্মকর্তারা বলছেন, এবার যাতে প্রকল্প পুরো সফল হয় সে ব্যবস্থা করা হবে। রুহুল আমিন, ৭১, ঢাকা। কৃষি মন্ত্রণালয়ের অধীনে থেকেও এতদিন কৃষি পণ্যের স্বীকৃতি পায়নি হোয়াইট গোল্ড বা সাদা সোনা খ্যাত তুলা, যা ছিল তুলা চাষ সম্প্রসারণের অন্যতম বাধা। গেল ফেব্রুয়ারি মাসে আধুনিক উপায়ে তুলা চাষের সম্ভাবনা নিয়ে ৭১ টেলিভিশনের ধারাবাহিক প্রতিবেদনের পর সম্প্রতি এটিকে কৃষি পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এমন ঘোষণায় তুলা চাষ কয়েক গুণ বাড়বে বলে আশা সংশ্লিষ্ট সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোর। বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। একটি টি শার্ট উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ৬৬% খরচই হয় তুলার পেছনে। বিশ্ববাজারে তৈরি পোশাকের দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ বাংলাদেশ, কিন্তু এই শিল্পের প্রধান কাঁচামাল তুলা প্রায় পুরোটাই আমদানি নির্ভর। তুলার আমদানিতে বাংলাদেশ দ্বিতীয়। বিদেশ থেকে তুলা কিনতে বিপুল পরিমাণ মুদ্রা চলে যাচ্ছে দেশের বাইরে। অথচ স্বাধীনতার 53 বছরেও তুলা চাষ বাড়াতে কোনো নীতি সহযোগিতা পায়নি তুলা চাষিরা। তুলা কৃষিপণ্য না হওয়ায় এই খাতে ছিল বাড়তি কর, যা কৃষি উদ্যোক্তাদের তুলা চাষে যুগ যুগ ধরে নিরুৎসাহিত করেছে। বর্তমানেও তুলা চাষে এসেছে প্রযুক্তির ছোঁয়া। উন্নত জাতের তুলা বীজ তৈরি করেছে নতুন সম্ভাবনা। আর সেই সম্ভাবনা তুলে ধরে গেল ফেব্রুয়ারিতে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রচার করে ৭১। এরই ধারাবাহিকতায় ৬ মে তুলাকে কৃষিপণ্য ঘোষণা করল সরকার। দেশ উৎপাদিত আঁশ তুলা, যেটা র কটন, এটাকে কৃষিপণ্য ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে। তুলা উন্নয়ন বোর্ড বলছে, গুণে মানে বাংলাদেশের তুলা উন্নত। ২০২৩-২৪ অর্থ বছরে দেশে ৪৫,০০০ হেক্টর জমিতে তুলা চাষ হয়। কৃষিপণ্যের এই স্বীকৃতিতে এবার তুলা চাষ দ্বিগুণ হবার আশা সংস্থাটির। কৃষি মন্ত্রণালয় তুলাতে প্রায় ১৭ কোটি টাকার প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছি আমরা, এবং এখানে প্রায় ২১,১০০ জন চাষিকে আমরা এই বছর ২৫-২৬ মৌসুমে আমরা এটা বাস্তবায়ন করব। এটা হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্রপ। এটা ধরুন একদিকে যেমন ডিপ রুটেড, আর একদিকে এইটা আপনার যখন হারভেস্টের সময় আসে তখন প্রচুর পাতা জমিতে ড্রপিং হয়। এটা জৈব সার হিসেবে মাটিকে উর্বর করে। তুলাকে কৃষিপণ্য ঘোষণায় কৃষক এবং দেশীয় কটন ও জিনার্স মালিকরা সহজ শর্তে ব্যাংক লোন পাবে।
বাড়বে সরকারি প্রণোদনা, তুলা চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমবে বলে আশা জিনাস সমিতির। তা আমি যদি কটন উৎপাদন করে একটা টি শার্ট এক্সপোর্ট করতে পারি, তাহলে কিন্তু আপনি ভেবে দেখেন যে আমি কিন্তু 66% কিন্তু এখানে আমি কিন্তু দেশের টাকার ভিতরে কিন্তু আমি 66% গেইন করব। তুলা শিল্পটাকে আগানোর ক্ষেত্রে কৃষিপণ্য ঘোষণাটা একটা যুগান্তকারী হয়ে আমাদের কাছে থাকবে, এবং সেই ক্ষেত্রে আমাদের কিন্তু নীতি সহায়তা আসাও কিন্তু খুবই জরুরি। দেশের তৈরি পোশাক খাতে বছরে প্রায় ৪৫,০০০ কোটি টাকার ৮০ লাখ বেল তুলা আমদানি করতে হয়। সুশান্ত সিনহা, একাত্তর, ঢাকা। জুলাই আন্দোলনের ন্যায় বিচার হলে ভবিষ্যতে জালিম আর বারবার এদেশে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভোরে আজিমপুর কবরস্থানে সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মরহুম ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দিবেন বলে আশা করেন শফিকুর রহমান। দলের নিবন্ধন ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জামায়াত যেভাবে অত্যাচারের শিকার হয়েছে সেভাবে অন্য কোনো দলের সাথে হয়নি। জামায়াতের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, জেলে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন শফিকুর রহমান। আমরা মিথ্যা মামলা করি নাই, শত শত মানুষকে আসামি বানাই নাই, কিন্তু যারা অপরাধী তাদের কাউকে আমরা ছাড়ি নাই। তাদের নাম সুনির্দিষ্ট উল্লেখ করে, তাদের অপরাধের সুনির্দিষ্ট ধরন উল্লেখ করে আমরা মামলা করেছি। আমরা সেই ন্যায় বিচারটা দেখতে চাই, দোয়া করেন সেই ন্যায় বিচার শুধু আমরা না, জাতি যেন পায়। এই যে ২৪-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয়, তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিলের শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে এই শুনানি হচ্ছে। এর আগে মঙ্গলবার একই বেঞ্চে এই শুনানি হয়। ওই দিন তার আইনজীবীরা জানান, এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আইন মেনে হয়নি। রায়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং মামলার প্রমাণ, সাক্ষ্য সবই ছিল দুর্বল ও সাজানো। এর আগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে গণহত্যা, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। দুই যুগ আগে ২০০১ সালে রাজধানীর রমনার বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় হবার কথা রয়েছে আজ। গেল ৩০ এপ্রিল শুনানি শেষে রায়ের জন্য এই দিন ঠিক করে হাইকোর্ট। এর আগে ২০১৪ সালের ২৩ জুন বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা করে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। রায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান, বিএনপি নেতা ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিন সহ ৮ জনের ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০,০০০ টাকা করে জরিমানাও করা হয়। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। আইনজীবী শিশির মনির মনে করেন আসামিরা ন্যায্য বিচার পাবেন। তিনি আরও বলেন, সরকার পরিবর্তন হলে তদন্ত রিপোর্ট প্রতিবেদন পরিবর্তন হয়ে যায়, যা দুঃখজনক। দর্শক, রমনায় বটমূলে হামলার রায়ের আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, রায় কখন নাগাদ হতে পারে আর আপিলের রায়ে কি প্রত্যাশা করছেন আইনজীবীরা? এছাড়াও আজ এটিএম আজহারের শুনানি হবার কথা রয়েছে, সে বিষয়ে আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা জানাবেন আমাদের।
শুরুতেই আজ থেকে প্রায় 2 যুগ আগে রমনা বটমূলে যে বোমা হামলা হয়েছিল সেই ঘটনার যে মামলা দায়ের হয়েছিল সেই মামলার কিন্তু আজকে ডেথ রেফারেন্সের শুনানি হচ্ছে। এই মামলা আপনি বলছিলেন যে মুফতি হান্নান, তখন হরকাতুল জিহাদের যে প্রধান ছিলেন মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড এবং 6 জনের যাবজ্জীবন দেওয়া হয়েছিল এবং সেই রায়ের বিরুদ্ধে কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা আপিল করে এবং ডেথ রেফারেন্সের শুনানি 2014 সালে কিন্তু হাইকোর্টে ডেথ রেফারেন্সের জন্য এই মামলার রায় এখানে নিয়ে আসা হয় এবং 2014 থেকে আজকে 2025 প্রায় 10 বছর পরেই কিন্তু এই মামলাটির আজকে ডেথ রেফারেন্সের রায় হচ্ছে হাইকোর্টে। বিচারপতি হাইকোর্ট ডিভিশন যে বেঞ্চে আজকে রায় হবে 11:30 বাজে শুনানির কথা রয়েছে। কিছুক্ষণ আগে আমি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তার যে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চে গিয়েছিলাম, হয়তো কিছুক্ষণের মধ্যে এটা শুনানি হবে। এইটা মামলার শুনানিতে যেহেতু রয়েছেন আসামি পক্ষের আইনজীবী হিসেবে রয়েছেন শিশির মনির বরাবরই বলে আসছিলেন যে এই আজকের যে ডেথ রেফারেন্সের রায় হবে সেখানে তার পক্ষে তার মক্কেল যে আইনজীবী মক্কেল যে আসামি রয়েছে তারা ন্যায় বিচার পাবেন। কারণ তিনি বলে আসছেন যেসব সাক্ষী আদালতে উপস্থাপন করা হয়েছিল একজন সাক্ষীর সাথে আরেকজন সাক্ষীর জবানবন্দির কোনো মিল নেই, হয়তো আমরা 8 ঘন্টার মধ্যে আজকে জানতে পারবো আজকে রায় কি পুরোপুরি রায় পূর্ণাঙ্গ রায় হবে বা আংশিক রায় হবে। সেই বিষয়টা কিন্তু আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ATM আজাহার জামায়াতদার যার মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই রায়ের বিরুদ্ধে সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু ATM আজাহারের পক্ষে আপিল করা হয়। সেই আপিলের আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে কিন্তু সকাল 10টায় শিশির মনি শুনানি করেন এবং প্রায় 11:45 তিনি শুনানি করেন। শুনানিতে তার যুক্তি তুলে ধরেন 1971 সালে ATM আজাহারের বয়স কত ছিল, তখন তুমি ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ার পরে সে তাকে কিভাবে একজন সর্বোচ্চ নেতা এবং সর্বোচ্চ কমান্ডার হিসেবে প্রমাণ করা হয় সেই বিষয়ে নানা যুক্তি তিনি তুলে ধরেছেন এবং তিনি বলেছেন আজকে এই আপিলে তারা ন্যায় বিচার পাবেন এবং তার আসামি খালাস পাবেন সেই বিষয়ে তিনি যুক্তি তুলে ধরেছেন। এবং ট্রাইব্যুনালের পক্ষেও প্রসিকিউটর গাজী MS তামিম এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তারাও শুনানি করেছেন এবং এই শুনানি কিন্তু 8 ঘন্টা ব্রেক দিয়েছে, আবার বলেছে 11:30 থেকে আবার শুনানি হবে। মূলত এখন 2টি মামলার শুনানি কিন্তু এখনই আবার শুরু হবে। হাইকোর্টের একটি বেঞ্চে শুরু হবে, রমনা বটমূলের ডেথ রেফারেন্সের রায়ের পড়ানো শুরু হবে, আর আপিল বিভাগে শুরু হবে ATM আজাহারের মামলা শুনানি। 2টি মামলা যেহেতু এখনই শুনানি শুরু হবে, আমরা পরবর্তী সংবাদে কিন্তু আমরা আদালতের সিদ্ধান্ত যা আসবে সেইগুলো কিন্তু আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। লাবণী, যুক্ত থাকার জন্য আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে এই বিষয়ের আরও তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘ হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে নিযুক্ত সাবেক সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাবা MA মুসাব্বির ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। এর আগে 3রা মে শনিবার সিলেটে নিজ বাসভবনে হঠাৎ স্ট্রোক করেন তিনি। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি উন্নতি না হওয়ায় 2 দিন পর তাকে নিয়ে আসা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে টানা 3 দিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। জানাজা ও দাফনের সময় এখনও নিশ্চিত হয়নি। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 263 বিডিআর সদস্যের জামিন শুনানি হবার কথা রয়েছে আজ। এর আগে গেল 10 এপ্রিল ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এ এই জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ছিল। তবে সেদিন বিচারক অসুস্থ থাকায় কোনো শুনানি বা সাক্ষ্য গ্রহণ হয়নি। তাই ভারপ্রাপ্ত বিচারক শুনানির জন্য আজকের দিন ঠিক করেন। এর আগে গত 19 জানুয়ারি নিম্ন আদালতে খালাসপ্রাপ্ত 178 বিডিআর সদস্যের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল না থাকায় একই আদালত তাদের জামিনের আদেশ দেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন কর্মকর্তা সহ 74 জনকে। বিডিআর সদস্যদের জামিন শুনানির আরও খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, শুনানির কি তথ্য রয়েছে আপনার কাছে? আর আগের দিন তো শুনানি হয়নি, আজকের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন।
লাবণী, আসলে গত 3 দফায় আজকের যে শুনানি সেটি কিন্তু 3 দফায় পিছিয়ে আজকে দিন ধার্য করা হয়েছে। তবে আজকে সকাল 10টা থেকে এই শুনানি কিংবা বিচার কাজ যেটাই বলি না কেন বিচার কাজ শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত সেই আদালতের বিচার কাজ, অস্থায়ী আদালতের বিচার কাজ কিন্তু শুরু হয়নি। এবং এই মুহূর্তে কিন্তু ভেতরে আমরা যেমনটি দেখেছি যে আসলে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, 2 কারাগার থেকে মোট 17 জন এবং 5 জন মোট 22 জন আসামিকে এই অস্থায়ী আদালতে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে এই অস্থায়ী আদালতের হাজতখানায় রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা বিচার কাজ শুরু হতে পারে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তো আজকের যে মামলাটি সেটি কিন্তু আসলে গত মার্চ থেকে কিন্তু জামিন শুনানির পরে জামিন আদেশের জন্য অপেক্ষমান রাখা হয়েছিল। পরবর্তীতে 3 দফায় পিছিয়ে কিন্তু আর সেটির আদেশ হয়নি এবং আজকে এই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যে বিস্ফোরক মামলাটি দায়ের করা হয়েছিল সেই মামলায় কিন্তু আজকে সেই জামিন আদেশ এবং জামিন শুনানির হবার কথা রয়েছে এবং সেই পরবর্তীতে হয়তোবা কোর্টের কাজ শুরু হলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা নিশ্চয়ই আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে অবশ্যই দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। কে সেই বিদেশিনী যাকে রবীন্দ্রনাথ খুঁজেছিলেন শারদ প্রাতে? গানটি লেখার 30 বছর পর পৃথিবীর দক্ষিণ প্রান্ত আর্জেন্টিনায় যাকে খুঁজে পেলেন তার নাম ভিক্টোরিয়া ওকাম্পো। তার সাক্ষাতে রবীন্দ্রনাথ গানটির ইংরেজি অনুবাদ করেন। ভিক্টোরিয়ার নাম দেন বিজয়া। 100 বছর আগে রবীন্দ্রনাথের ওকাম্পোর স্মৃতি আর্জেন্টিনার শহরতলি সান ইসিদ্রো ঘুরে এসেছেন বাংলাদেশি ট্রাভেলার মহুয়া রৌফ। দর্শক, বিশ্বকবির 164তম জন্মবার্ষিকী আজ। মূল অনুষ্ঠানের তথ্য জানাবো আপনাদেরকে। আমাদের সাথে কুষ্টিয়া থেকে যুক্ত হবেন সহকর্মী শাহিন আলী। শাহিন, মূল আনুষ্ঠানিকতার কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন, আর কারা অংশ নিচ্ছেন, আর নিরাপত্তার ব্যবস্থা কেমন দেখছেন? লাবণী, আপনাকে জানিয়ে রাখি আজকে 164তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আজকে কুষ্টিয়ার কুঠিবাড়ি সেজেছে বর্ণিল সাজে। আমার পাশেই মুক্ত মঞ্চে সকালে উদ্বোধন শুরু হয়ে আলোচনা এইমাত্র শেষ হলো। আলোচনার পরেই নৃত্যশিল্পীদের নৃত্য পরিবেশন হবে, রবীন্দ্রনাথের গান পরিবেশিত হবে এবং ছোট নাটক পরিবেশন হবে। এটি চলবে রাত 10টা পর্যন্ত। আজকের প্রধান যে আকর্ষণ ছিল সেটি হচ্ছে শুরুতেই আলোচনার পরে গান নৃত্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শেষ হবে। আপনাকে বলে রাখি যে আসলে কুঠিবাড়িতে যে পর্যটকদের আনাগোনা সেটি কিন্তু আসলে গরমের কারণে একটু কম মনে হচ্ছে। আয়োজকরা বলছে আসলে একটু বেশি গরমের জন্য আসলে পর্যটকদের আনাগোনা কম, তবে হয়তো বিকেল হলে পর্যটকদের আরও বেশি আনাগোনা হবে। তবে আপনাকে বলে রাখি যে আইন শৃঙ্খলা বাহিনী 3 স্তর বিশিষ্ট এখানে বলয় সাজিয়ে রেখেছেন, যাতে এই 3 দিনের অনুষ্ঠানটি যাতে নির্বিঘ্নে পরিচালিত সেটিতে তারা সজাগ দৃষ্টি রাখছেন। আপনাকে বলে রাখি আমি কিছুক্ষণ আগে এখানে যে কাস্টোডিয়ান আছে তার সঙ্গে কথা বলেছি। আসলে তিনি আমাদেরকে যেটা বলেছেন, যেমন পর্যটকদের সুবিধার জন্য এখানে সুপ্রিয় পানির ব্যবস্থা এবং যে আসলে যে এখানে যে ক্লান্তির পরে যে আসলে যে রেস্ট হবে সেটি কিন্তু তারা বিস্তর রেখেছেন এবং যাতে মানুষের ভোগান্তি না হয় সেদিকে তারা দৃষ্টি রেখেছেন। এবং যে মূল অনুষ্ঠানটি সেটি যাতে ভালো মতো করতে পারে, এখানে পুলিশ প্রশাসন আছে, র্যাব আছে, পাশাপাশি আইন শৃঙ্খলা অন্য সদস্য আছেন এবং জেলা প্রশাসনের উদ্যোগে যে আসলে মূল অনুষ্ঠানটি হচ্ছে সেটি কিন্তু তারা আসলে দেখভাল করছেন এবং যে রবীন্দ্রনাথের যে 164তম জন্মবার্ষিকী সেটি যেন ভালোভাবে এখানে পালিত হয় সেটি তারা দেখভাল করছেন। লাবণী, শাহিন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।